অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না, সেটা আমরা আশা করছি। তো সেটা আমরা অবস্থা বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারের কোনো সহযোগিতা না নিয়ে থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ আমরা করার কথা কেন আমরা বলবো? যে এখানে যেই সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারের কোনো নিবন্ধন, জাতীয় পাঠ্যক্রম কোনো কিছুই সেখানে পালন করছে না, মানছে না, তাদের নিয়ন্ত্রণ আমরা না করে যারা জাতীয় পাঠ্যক্রম অনুসারে পাঠদান করাবেন তাদেরকে আমি বন্ধ করে দেওয়া বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাটা না বলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সেটা পাঠদান করার জন্য তারা যে কোনো উদ্যোক্তা তারা সেটা খোলার জন্য আমরা উন্মুক্ত মানসিকতা নিয়ে আমরা চাই তারা খুলুক। কিন্তু রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে, যে এমপিও পাওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া একমাত্র সেটা হলে তখন সেটা পাওয়া যাবে। অনেক অভিভাবকদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে শনিবারে আগামীতে স্কুল খোলা থাকবে কিনা, দেখুন, আমরা আসলে এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের বর্তমান কারিকুলামের একটা অত্যন্ত কারিকুলাম সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে যে শিক্ষার্থী একটা নির্দিষ্ট সময় পাবে সেই বাড়ির কাজটা করার জন্য। তো সেই ক্ষেত্রে সেটা বিবেচনায় নিয়ে কিন্তু শনিবার বন্ধ রাখা হয়েছিল। আরও অনেক বিষয় ছিল। তো সেটা যেহেতু আমরা প্রায় 9 দিন 9টি কর্মদিবস আমরা পাইনি, তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। তবে আমরা এনসিটিভির সাথে আলোচনা করছি, আমাদের ডিরেক্টরেট অফিসগুলোর সাথেও আলোচনা হচ্ছে যে আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে, এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা, সেটাও খুব দেখার প্রয়োজন আছে। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে রেখে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না, সেটা আমরা আশা করছি। তো সেটা আমরা অবস্থা বিবেচনায় আসলে এত প্রতিষ্ঠান কোথাও হয়তো দেখা গেল বেশি, আবার কোথাও প্রয়োজনের চেয়ে কম। তো আপনাদের কি এরকম উদ্যোগ আছে একটা আমরা ইতিমধ্যেই দেখেছি যে আসলে যেই ব্যান্ডেজের মাধ্যমে আমরা যে শুমারিটা করে থাকি সেখানে আমরা কিছু বিষয় উঠে এসেছে দেখেছি। সেটা হচ্ছে যে শহরাঞ্চলগুলোতে যেহেতু জনসংখ্যার যে তথ্য সেটা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল, যেহেতু সেটা পরিবর্তনশীল এবং নানান কারণে শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে যেই জনসংখ্যার যে মুভমেন্টটা হচ্ছে সেটার কারণে প্রয়োজনের জায়গাটাতে আমরা নিরূপণ করতে গিয়ে বেশ চ্যালেঞ্জিং একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সেই শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারের কোনো সহযোগিতা না নিয়ে থাকে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ আমরা করার কথা কেন আমরা বলবো? যে এখানে যেই সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সরকারের কোনো নিবন্ধন, জাতীয় পাঠ্যক্রম কোনো কিছুই সেখানে পালন করছে না, মানছে না, তাদের নিয়ন্ত্রণ আমরা না করে যারা জাতীয় পাঠ্যক্রম অনুসারে পাঠদান করাবেন তাদেরকে আমি বন্ধ করে দেওয়া বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাটা না বলে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সেটা পাঠদান করার জন্য তারা যে কোনো উদ্যোক্তা তারা সেটা খোলার জন্য আমরা উন্মুক্ত মানসিকতা নিয়ে আমরা চাই তারা খুলুক। কিন্তু রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে, যে এমপিও পাওয়ার ক্ষেত্রে যে নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকবে, সেই ক্রাইটেরিয়া একমাত্র সেটা হলে তখন সেটা পাওয়া যাবে। আমরা কিছু জায়গায় দেখছি যে কিছু প্রতিষ্ঠানের যে কাম্য শিক্ষার্থীর সংখ্যা সেটা কিন্তু অনেক জায়গায় কমে যাচ্ছে। সেক্ষেত্রে কাম্য শিক্ষার্থীর সংখ্যা যদি কমে যায় তখন তো রাষ্ট্র সেখানে কন্টিনিউয়াস যে ইনভেস্টমেন্ট সেটা তো দেওয়া সমীচীন হবে না। তাই আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বলছি যে আমরা ইদানিংকাল একটা যে প্রবণতা দেখছি যে আমাদের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানের বাইরেও আমাদের আলিয়া মাদ্রাসা, আমাদের যে বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়গুলো আছে, এর বাইরে যে অনিবন্ধিত যেই অনেকগুলো প্রতিষ্ঠান হচ্ছে সেখানে যে চলে যাওয়ার যে একটা প্রবণতা, সেটার বিষয়ে তাদেরকে মনোযোগী হতে হবে। যদি কাম্য শিক্ষার্থীর সংখ্যা প্রতিষ্ঠান যদি ধরে রাখতে না পারে, সেখানে সরকারের সহযোগিতা অব্যাহত
রাখা যাবে না, সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই বলেছি। আমরা সেটা নিয়ে একটা সমীক্ষা করব। কাম্য শিক্ষার্থী না থাকলে তাদেরকে শিক্ষার্থী আনতে হবে। শিক্ষার্থী কেন চলে যাচ্ছে সেটা অবশ্যই দেখতে হবে। সেটা কি সেখানে ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য চলে যাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। এখন ব্যয় যদি তারা বৃদ্ধি করেন আর আরেকটা প্রতিষ্ঠান বিনা বেতনে সেখানে থাকা খাওয়া সহ যদি সেখানে শিক্ষার্থীকে রাখে, স্বাভাবিকভাবেই সেখানে অভিভাবকরা সেখানে তাদেরকে নিয়ে যাবে। এটা আমরা কঠোরভাবে সেটা বাস্তবায়ন করতে চাই।